অনুমান করা হয় প্রায় 5,500 বছর। প্রথমে ভেবেছিলাম এই শ্যুটটা কখনো হতে পারবে না, কারণ যাকেই জিজ্ঞাসা করি, এ ভাই বর্গভীমা মন্দির যাবি? না, বিজি, কাজ আছে। যাওয়ার ঠিক আগের দিনই একজন নয়, দুজন নয়, পুরো 3 জনই ফ্রি হয়ে গেল। এটাই তো মায়ের টান। There will be subtitles for those who don't understand Bengali. এই মন্দিরটার ব্যাপারে পূর্ব মেদিনীপুরের বাইরে খুব কম লোক জানে, কিন্তু এটা 51টা শক্তিপীঠের মধ্যে একটা। প্রায় 5,500 বছর আগে এই জায়গাতেই সতী মায়ের পায়ের গোড়ালি পতিত হয়। তো আমাদের এই যে তমলুক যে নগরী আছে, এই তমলুক নগরীর মধ্যে যে তাম্রধ্বজ রাজা ছিলেন, তিনি মাকে এখানে প্রতিষ্ঠা করেন। এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল, যাকে বলা হয় বাম গুল্ফ বলা হয়। তাম্রলিপ্ত, যেটা চেঞ্জ হয়ে তমলুক হয়ে যায়। গুগল আর উইকিপিডিয়ার হিসাবে মন্দিরটা 1150 বছর পুরানো, কিন্তু এখানে পুরোহিতরা বলে এটা নাকি আরো অনেক পুরানো। মহাভারতের যে অর্জুন, তিনি যখন অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়া ছেড়েছিলেন, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কিন্তু একমাত্র ভারতবর্ষের কোনো রাজা ধরতে পারেনি, একমাত্র আমাদের এই তাম্রধ্বজ রাজাই কিন্তু আটকেছিলেন। আমরা সেখান থেকে কিন্তু প্রমাণ পাই যে আমাদের তাদের ভূমিকাটা তখনকারের, ঠিক আছে, যেহেতু ওনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা। এই মন্দিরে ঢুকলেই আলাদা পজিটিভিটি, পিস ও আলাদাই একটা টান আছে। সম্প্রদানায় সর্বানন্দ ভৈরব সহিত মাতবর্গ ভীম কালিকা হই নিবেদয়ামি অমৃতং ত্রিধরাম শিষ্যা। বড় থেকে ছোট সবাই মায়ের কাছে এক হয়ে যায়। এমনও বলে নাকি মায়ের কাছে এসে কিছু চাইতে হয় না, মন থেকে ডাকলেই ফল পাওয়া যাবে। সবই ভালো চলছিল, কিন্তু বলির জন্য বাঁধা ছাগলটাকে দেখে আমার খুবই মন খারাপ হয়। মানুষ নিজের স্বার্থের জন্য একটা নিরীহ প্রাণীর প্রাণ নেয়। জানি এটা খুবই কন্ট্রোভার্সিয়াল টপিক, কিন্তু পুরোহিত মশাই খুব সুন্দর একটা পয়েন্ট বললেন। ধরুন আমরা 4 জনই আছি, তাই তো? একটা টেবিলে 4 জন বসছে খেতে, ঠিক আছে? 4 জন খেতে বসছে। খেতে বসতে বসতে আমরা একটা টিভি চালাচ্ছি। সেই টিভিতে কী দেখাচ্ছে না, আমরা ডিসকভারি চালালাম। সেই ডিসকভারিতে দেখাচ্ছে একটা বাঘ একটা হরিণকে ছুটাচ্ছে, ঠিক আছে? এবার আমরা তখন কী ভাবতেছি যে ওই বাঘটা যেন না হরিণকে যেন না ধরতে পারে, ঠিক তাই তো? আমরা কী ভাবতেছি যে বাঘটাকে, বাঘ যেন না হরিণটাকে যেন না ধরতে পারে, আমরা ঠাকুরকে কামনা করতেছি। কিন্তু আমরা দেখলাম কি, আমরা যখন সেই টেবিলে বসেছি, ডাইনিং টেবিলে, আমাদের পাতে কিন্তু চিকেন কাটলেট বসে আছে। আজকে চিন্তা করুন তো, আজকে আমরা পাঁঠা বলি নিয়ে এতই করতেছি, তাহলে এত দোকানে তাহলে এগুলো যাচ্ছে কোথায়? যাচ্ছে কোথায়? রবিবার হলে সমস্ত দোকানে লাইন পড়ে যায় কেন? তার বেলা তো কেউ তো প্রতিবাদ করে, তাহলে মায়ের বেলা প্রতিবাদ কেন? বলেছে আপনি যেটা খাবেন সেটা ভগবানকে দান করে খেতে বলছে। এমনকি আপনি যদি এক ফোঁটা যদি মানে জল যদি স্পর্শ করেন, জল যদি খান, সেটাও ভগবানকে নিবেদন করে, আপনি যার উপাসক, যে মন্ত্রে আপনি দীক্ষিত, ঠিক আছে, তাকে নিবেদন করে কিন্তু খেতে বলছে, তখনই কিন্তু সেটা অমৃত হবে, সেটাই তখন প্রসাদ হলো। তাহলে কেউ পাঁঠা বলি দিয়ে মাকে নিবেদন করার পর সেটা কিন্তু প্রসাদ। যেই ব্যক্তি বলতেছে যে মন্দিরে পাঁঠা বলি দেওয়া যাবে না, কিন্তু তিনি এসে বলতেছে লাইনে দাঁড়িয়ে বলছে ঠাকুর সে মহাপ্রসাদ হবে, তাহলে বলি যদি না হয় মহাপ্রসাদ কোথা থেকে দেবে? এটা আমার পার্সোনালি মনে হয়, যে জায়গায় মরা মাছও নিজের প্রাণ ফেরত পায়, ওই জায়গায় মা কেন চাইবে কোনো নিরীহ প্রাণীর প্রাণ নিতে? কমেন্ট করুন আপনাদের কি মনে হয়, আর অ্যালগোরিদমকে হেল্প করুন নতুন ভিউয়ারদের কাছে পৌঁছাতে। আমরা মানুষরা পবিত্র পুকুরটাতে সব নোংরা আবর্জনা ফেলি, এবং কারুর কারুর বাড়ির ড্রেন গিয়ে মিলছে এই পুকুরটাতে। এই মন্দিরটা তৈরি হওয়ার পেছনে একটা গল্প আছে, নাকি মরা মাছ এই পুকুরে ফেললে জ্যান্ত হয়ে যেত। কিন্তু এটা ওই পুকুর নয়, আসল যে পুকুরটা আছে, পুকুর বলতে মা যেখানে
বাম পায়ের গোড়ার উপরে ছিল মা যেখানে বসে আছে ব্রহ্মশিলা, ঠিক আছে? ওরই তলাতে একটা অমৃত কুণ্ড আছে, সেই অমৃত কুণ্ড রসে মোরা সলমা জ্যান্ত হয়ে যেত।